তোমরা যারা ক্লাস 11-এ পড়াশোনা করছো, আগামী কয়েকদিন পরেই তোমাদের সেকেন্ড সেমিস্টার পরীক্ষা। এই সেকেন্ড সেমিস্টার ফিলোসফি তথা দর্শন বিষয়ের পরীক্ষাতে কোন প্রশ্নগুলো আসার সম্ভাবনা রয়েছে, ছোট বড় কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে, সেই সম্পূর্ণ সাজেশন আজকের এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে। কারণ দর্শন বিষয়ের আজকের এই সাজেশন ভিডিওতে তোমরা পেয়ে যাবে 2 নম্বরের প্রশ্নের সাজেশন, 3 নম্বরের প্রশ্নের সাজেশন, পাশাপাশি 6 নম্বরের বড় প্রশ্নের একটা কমপ্লিট সাজেশন। মাত্র গুটি কয়েক কিছু প্রশ্ন যদি তোমরা দেখে রাখতে পারো, পড়ে রাখতে পারো, তাহলে তোমরা অবশ্যই পরীক্ষাতে 100% সমস্ত ধরনের প্রশ্ন কমন পেয়ে যাবে। এই একটা ভিডিওতে তোমরা 3 ধরনের প্রশ্নের সাজেশন পেয়ে যাবে। সো অবশ্যই ভিডিওটি তোমাদের প্রত্যেকের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। এখানে আমরা অনেক প্রশ্ন বলে দেবো তা কিন্তু নয়, গুটি কয়েক মাত্র কিছু প্রশ্ন বলে দেবো, যে প্রশ্নগুলো ভীষণ সাজেস্টিভ। যদি তোমার পড়া থাকে তোমরা অবশ্যই পরীক্ষাতে প্রশ্ন কমন পাবে। চলো আজকের এই ভিডিওতে পূর্ণাঙ্গ সাজেশনটি দেখে নেব। তার আগে বলে রাখি, ইতিমধ্যে আমরা ফিলোসফি তথা দর্শন বিষয়ে একটি নমুনা প্রশ্নপত্র শেয়ার করেছি ভিডিওর মাধ্যমে। সেই ভিডিওতে যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বলে দেওয়া হয়েছে অবশ্যই তোমাদের জানা দরকার। এছাড়াও তোমরা ভিডিওটি ঠিক এই কারণে গুরুত্ব দিয়ে দেখবে যে তোমাদের দর্শন পরীক্ষাতে কেমন ধরনের প্রশ্ন আসতে পারে, কোন দাগে কোন মানের প্রশ্ন হবে। দর্শন বিষয়ের সম্পূর্ণ বিষয়টা কিন্তু জানতে হলে তোমাদের নমুনা প্রশ্নপত্রটি দেখতে হবে। এছাড়াও নমুনা প্রশ্নপত্রে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে সেগুলো তোমাদের জানা দরকার। সো অবশ্যই সেই ভিডিওটি দেখে নেবে। ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো। এছাড়াও তোমরা চ্যানেলে ভিজিট করে ভিডিওটি দেখে নিতে পারো। চলো আজকের এই ভিডিওতে আমরা দর্শন বিষয়ের পূর্ণাঙ্গ সাজেশন দেখে নিই। চলো একদম প্রথম থেকে আমরা প্রশ্নগুলো দেখে নেব। পরীক্ষাতে আসবে, দুটি ইউনিটে ভাগ থাকবে। ইউনিট 1 ইন্ট্রোডাকশন টু লজিক, এখান থেকে 24 নম্বর থাকবে। নাম্বার বিভাজন এইরকম থাকবে, 6টি 2 নম্বরের প্রশ্ন থাকবে, তার মধ্যে থেকে 3টি প্রশ্নের উত্তর লিখতে হবে 6 নম্বর। এরপর 3 নম্বরের মোট 8টি প্রশ্ন থাকবে, তার মধ্যে থেকে 4টি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে, যেখানে থাকবে 12 নম্বর। এবং 6 নম্বরের বড় প্রশ্নের জন্য 2টি প্রশ্ন থাকবে, একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। চলো আমরা পরপর প্রতিটা প্রশ্ন দেখে নেব। 2 মার্কের জন্য কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে, 3 নম্বরের জন্য কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে, পাশাপাশি 6 নম্বরের বড় প্রশ্নের জন্য কোন প্রশ্নগুলো পড়বে। প্রথম যে অধ্যায়টি রয়েছে যুক্তিবিজ্ঞানের প্রকৃতি, অবরোহ এবং আরোহ, এই যে অধ্যায়, এখান থেকে প্রথমে দেখে নেওয়া যাক 2 মার্কের জন্য কোন প্রশ্নগুলো পড়বে। প্রথম প্রশ্ন, যুক্তিবিজ্ঞান কাকে বলে? দ্বিতীয় প্রশ্ন, যুক্তির অবয়ব কাকে বলে? এর সাথে যুক্তির অবয়বগুলি কি কি? এরপর 3 নম্বর প্রশ্ন, অবরোহ ও আরোহ যুক্তি বলতে কি বোঝো? পরের প্রশ্ন, অনিরপেক্ষ বা সাপেক্ষ যুক্তি কাকে বলে? পরের প্রশ্ন, নিবেশন দৃষ্টান্ত কাকে বলে? এবং শেষ প্রশ্ন 2 নম্বরের জন্য, যুক্তির উপাদান বলতে কি বোঝায়? এরপর আমরা দেখে নেব এই অধ্যায় থেকে 3 মার্কের জন্য কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে। মাত্র 2টি প্রশ্ন বলে দেব। প্রথম প্রশ্ন, যুক্তিবিজ্ঞানের প্রয়োজনীয়তা লেখো, ভীষণ ইম্পর্টেন্ট, খুব ভালো করে পড়বে। দ্বিতীয় প্রশ্ন, অবরোহ ও আরোহ যুক্তির মধ্যে পার্থক্য উল্লেখ করো। এই প্রশ্নগুলো ভীষণ ইম্পর্টেন্ট রয়েছে 3 মার্কের প্রশ্নের জন্য। এরপর আমরা দেখে নেব এই অধ্যায় থেকে 6 মার্কের জন্য কোন বড় প্রশ্নগুলো তোমরা পড়বে। মাত্র 2টি প্রশ্ন বলে দেব এই অধ্যায় থেকে। প্রথম প্রশ্ন, অবরোহ যুক্তি কাকে বলে? এর সাথে অবরোহ ও আরোহ যুক্তির মধ্যে পার্থক্য লেখো। এরপর দ্বিতীয় প্রশ্ন, আরোহ যুক্তি কাকে বলে? আরোহ যুক্তির বৈশিষ্ট্যগুলি লেখো। এই 2টি প্রশ্ন 6 মার্কের বড় প্রশ্নের জন্য খুব ভালো করে পড়ে রাখবে। এই অধ্যায় থেকে প্রশ্ন শেষ। 2, 3, 6 মার্কের জন্য কোন প্রশ্নগুলো পড়বে বলে দিলাম। এরপর আমরা দেখে নেব দ্বিতীয় অধ্যায়, যেখানে রয়েছে পদ, বাক্য, বচন, পদের ব্যাপ্যতা, সত্যতা ও বৈধতা। সো এই অধ্যায় থেকে আমরা প্রথমে 2 মার্কের জন্য কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে দেখে নেব। প্রথম প্রশ্ন, বচন কাকে বলে? বচনের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। এরপর দ্বিতীয় প্রশ্ন, নিরপেক্ষ বচন বলতে কি বোঝো? নিরপেক্ষ বচনের কয়টি অংশ ও কি কি? ভীষণ সাজেস্টিভ প্রশ্ন। এরপর 3 নম্বর প্রশ্ন, নিরপেক্ষ বচনের গুণ ও পরিমাণ বলতে কি বোঝো? ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর 4 নম্বর প্রশ্ন, এ, ই, আই, ও বচনের কোন কোন পদ ব্যাপ্য তা উল্লেখ করো। নেক্সট 5 নম্বর প্রশ্ন, এমন একটি অবরোহ বৈধ যুক্তির উদাহরণ দাও যার আশ্রয় বাক্য মিথ্যা এবং সিদ্ধান্ত সত্য। এরপর 6 নম্বর প্রশ্ন, তাৎপর্য অনুসারে বচন কয় প্রকার ও কি কি? এরপর 7 নম্বর প্রশ্ন, এমন 2টি বচনের উদাহরণ দাও যার উপাদান এক কিন্তু আকার ভিন্ন, ব্যাপ্যতার 2টি নিয়ম কি? এই প্রশ্নগুলো 2 মার্কের প্রশ্নের জন্য খুব গুরুত্বপূর্ণ রয়েছে, খুব ভালো করে পড়ে নেবে। এরপর আমরা দেখে নেব এই অধ্যায় থেকে কিছু 3 মানের গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম প্রশ্ন, বাক্য এবং বচন এক নয় উক্তিটির অর্থ বিশ্লেষণ করো।
এর সাথে নিরপেক্ষ বচনে সংযোজকের কাজ কি? নেক্সট দ্বিতীয় প্রশ্ন, নিরপেক্ষ বচনের গুণ ও পরিমাণ বলতে কি বোঝায়? এরপর 3 নম্বর প্রশ্ন, বচন ও বচনাকারের পার্থক্যগুলি আলোচনা করো। এরপর 4 নম্বর প্রশ্ন, নিরপেক্ষ বচনে পদের ব্যাপ্যতা বলতে কি বোঝায়? নিরপেক্ষ বচনগুলিতে কোন পদ ব্যাপ্য ও অব্যাপ্য হয়? এরপর এই অধ্যায় থেকে 6 নম্বরের বড় প্রশ্নের জন্য যে প্রশ্নগুলো তোমাদেরকে পড়তে হবে। প্রথম প্রশ্ন, দৃষ্টান্ত সহকারে নিরপেক্ষ বচনের শ্রেণীবিভাগ করো। এর সাথে উদাহরণ সহযোগে বচন ও বাক্যের মধ্যে পার্থক্য করো। খুবই ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর দ্বিতীয় প্রশ্ন, বচনাকার কখন সত্য অথবা মিথ্যা হয়? উদাহরণ সহ লেখো। এরপর 3 নম্বর প্রশ্ন, নিরপেক্ষ বচনে পদের ব্যাপ্যতা বলতে কি বোঝো? এর সাথে উদাহরণ সহযোগে নিরপেক্ষ বচন ও সাপেক্ষ বচনের মধ্যে পার্থক্য দেখাও। মাত্র 3টি প্রশ্ন 6 নম্বরের বড় প্রশ্নের জন্য। এই 3টি প্রশ্নই খুব ভালো করে তোমরা পড়ে রাখো। এরপর আমরা দেখে নেব তৃতীয় অধ্যায়, বাক্য থেকে বচনের রূপান্তর। এই অধ্যায় থেকে যে সমস্ত প্রশ্ন গুরুত্বপূর্ণ রয়েছে, প্রথমে আমরা 2 মার্কের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে নেব। প্রথম প্রশ্ন, বাক্যকে বচনে রূপান্তর করার সাধারণ নীতিগুলির মধ্যে যে কোনো 2টি বর্ণনা করো। ভীষণ ইম্পর্টেন্ট। দ্বিতীয় প্রশ্ন, প্রশ্নসূচক বাক্যকে বচনে রূপান্তর করার নিয়ম কি? এরপর 3 নম্বর প্রশ্ন, পরিশ্রমীরা কদাচিৎ ব্যর্থ হয়, বাক্যটিকে নিরপেক্ষ বচনে রূপান্তরিত করো। এই 3টি প্রশ্নই খুব গুরুত্বপূর্ণ রয়েছে 2 মার্কের প্রশ্নের জন্য। মাত্র 3টি প্রশ্ন, আশা করছি তোমরা প্রত্যেকেই, এত কম সংখ্যক যেহেতু প্রশ্ন দিচ্ছি, প্রত্যেকেই পড়তে পারবে, কারোর কাছে প্রশ্ন বেশি বলে মনে হবে না। যাই হোক, এরপর আমরা দেখে নেব এই অধ্যায় থেকে 3 মার্কের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। প্রথম প্রশ্ন, নিম্নলিখিত বাক্যগুলিকে তর্কবিদ্যাসম্মত বচনে রূপান্তর করো। সব শিশুরাই মেয়ে নয়, যে কেউ পাঠশালায় যায়, মানুষ সাধারণত স্বার্থপর। এবার দ্বিতীয় যে প্রশ্নটি রয়েছে, নিম্নলিখিত বাক্যগুলিকে তর্কবিদ্যাসম্মত বচনে রূপান্তর করো। কেবলমাত্র শিশুরা সৎ, কে যুদ্ধ চায়, স্বামী বিবেকানন্দ কর্মযোগী। 3 নম্বরের জন্য এই 2টি প্রশ্ন দেখে রাখো। এরপর আমরা দেখে নেব 6 নম্বরের বড় প্রশ্নের জন্য কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে। প্রথম প্রশ্ন, নিচের বাক্যগুলিকে তর্কবিদ্যাসম্মত আকারে পরিণত করে তাদের গুণ ও পরিমাণ নির্ণয় করো। কোনো কিছুই একসঙ্গে সাদা ও কালো হতে পারে না। একমাত্র দেশপ্রেমিকরাই দার্শনিক, খুব কম মহিলা সাঁতারু নয়। যদি কোনো কিছু জড় বস্তু হয় তাহলে তার ওজন থাকে। এই একটা প্রশ্নই প্র্যাকটিস করো, আশা করছি যে কোনো ধরনের তোমাদের তর্কবিদ্যাসম্মত প্রশ্ন আসুক না কেন তোমরা কিন্তু অ্যান্সার করতে পারবে। তবে এই একটাই খুব গুরুত্বপূর্ণ রয়েছে, খুব ভালো করে পড়ো। এরপর আমরা দেখে নেব 4র্থ অধ্যায়, বচনের বিরোধিতা। এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে, প্রথমে 2 মার্কের জন্য যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে দেখে নাও। প্রথম প্রশ্ন, বচনের বিরোধিতার 2টি শর্ত কি কি? এরপর দ্বিতীয় প্রশ্ন, বিরোধিতার মূল শর্ত 2টি উল্লেখ করো। এরপর 3 নম্বর প্রশ্ন, বচনের বিরোধিতা কয় প্রকার ও কি কি? 4 নম্বর প্রশ্ন, অধীন বিপরীত বিরোধিতার একটি দৃষ্টান্ত দাও। এরপর 5 নম্বর প্রশ্ন, অ্যারিস্টটলের মতে বচনের বিরোধিতা কয় প্রকার ও কি কি? নেক্সট 6 নম্বর প্রশ্ন, মানুষ মাত্রই কবি নয়, বাক্যটিকে বচন করে তার বিরোধী বচন নির্দেশ করো। এরপর আমরা দেখে নেব এই অধ্যায় থেকে 3 নম্বরের জন্য যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে, সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। প্রথম প্রশ্ন, অসম বিরোধিতা ও বিরুদ্ধ বিরোধিতার মধ্যে পার্থক্য করো। এর সাথে অসম বিরোধিতার একটি দৃষ্টান্ত দাও। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপর দ্বিতীয় প্রশ্ন, সকল মানুষ হয় বিচার বুদ্ধি সম্পূর্ণ জীব, বচনটির বিপরীত বিরোধী বচন কি হবে? এই বচনটি সত্য হলে তার অনুরূপ বিরোধী বচনগুলির সত্য মূল্য নির্ণয় করো। মাত্র 2টি প্রশ্ন, খুবই গুরুত্ব দিয়ে তোমরা পড়বে। এরপর এই অধ্যায় থেকে আমরা 6 নম্বরের জন্য মাত্র একটি প্রশ্ন দেখে রাখবো। বচনের বিরোধিতা অনুসরণ করে নিম্নোক্ত বচনগুলির যৌগিক সম্বন্ধ নির্ণয় করো। নাম্বার এ, শুধুমাত্র প্রাপ্তবয়স্করাই ভোটদাতা। নাম্বার বি, অধিকাংশই ভোটদাতাই প্রাপ্তবয়স্ক। এরপর নাম্বার সি, সব ভোটদাতাই প্রাপ্তবয়স্ক নয়। এরপর আমরা দেখে নেব 5ম অধ্যায়, অমাধ্যম অনুমান, আবর্তন বিবর্তন সমবিবর্তন। এই যে অধ্যায়টি রয়েছে, এখান থেকে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে পরপর আমরা দেখে নেব। প্রথমে আমরা 2 মার্কের প্রশ্নগুলো দেখে নেব। মাত্র 4টি প্রশ্ন। প্রথম প্রশ্ন, অমাধ্যম অনুমান কাকে বলে? অমাধ্যম অনুমান কত প্রকার ও কী কী? সমিত আবর্তন কাকে বলে? এরপর 3 নম্বর প্রশ্ন, নিষেধমূলক বিবর্তন বলতে কী বোঝো?
4 নম্বর প্রশ্ন, বিবর্তন কাকে বলে। এরপর আমরা দেখে নেব এই অধ্যায় থেকে 3 নম্বরের জন্য যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে, মাত্র 3টি প্রশ্ন। প্রথম প্রশ্ন, আবর্তনের বৈধতার নিয়মগুলি উল্লেখ করো। ভীষণ ইম্পর্টেন্ট, খুব ভালো করে পড়বে। এরপর দ্বিতীয় প্রশ্ন, কোনো ক্ষেত্রে কি এ বচনের সরল আবর্তন সম্ভব, আলোচনা করো। এর সাথে ও বচনের আবর্তন বৈধ নয় কেন। এরপর 3 নম্বর প্রশ্ন, বিবর্তন কাকে বলে, বিবর্তনকে কেন অমাধ্যম অনুমান বলা হয়। এই 3টি প্রশ্নই ভীষণ ইম্পর্টেন্ট, 3 মার্কের জন্য, খুব ভালো করে পড়ে রাখবে। নেক্সট আমরা এই অধ্যায় থেকে 6 নম্বরের জন্য মাত্র 2টি প্রশ্ন গুরুত্ব সহকারে দেখে রাখতে বলবো। প্রথম প্রশ্ন, দৃষ্টান্ত সহ মাধ্যম ও অমাধ্যম অনুমানের মধ্যে পার্থক্য দেখাও। গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবার দ্বিতীয় প্রশ্ন, এ ই আই ও বচনের আবর্তনের দৃষ্টান্ত দাও। এরপর রয়েছে 6ষ্ঠ অধ্যায়, নিরপেক্ষ ন্যায়, মূর্তি ও সংস্থান এবং বৈধতা বিচার। এই 6ষ্ঠ অধ্যায় থেকেও যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে আমরা পরপর দেখে নেব। প্রথমে 2 মার্কের প্রশ্নগুলো দেখে নেব। 2 মার্কের জন্য মাত্র 5টি প্রশ্ন তোমরা যদি পড়ো ভালো করে হয়ে যাবে। প্রথম প্রশ্ন, হেতুপদ কাকে বলে। দ্বিতীয় প্রশ্ন, সাধ্যপদ কাকে বলে, পক্ষপদ কাকে বলে। এরপর 4 নম্বর প্রশ্ন, ন্যায়ের 4 প্রকার সংস্থানেই হেতুপদের অবস্থান এঁকে দেখাও। এরপর 5 নম্বর প্রশ্ন, যুক্তিবিজ্ঞানী কপি প্রদত্ত ন্যায়ের সংজ্ঞাটি লেখো। এই অধ্যায় থেকে এই 5টি প্রশ্নই 2 নম্বরের জন্য খুব ভালো করে পড়ো, তাহলেই পরীক্ষাতে কমন এসে যাবে। এরপর আমরা দেখে নেব এই অধ্যায় থেকে 3টি 3 মার্কের গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম প্রশ্ন, প্রমাণ করো যে ও বচনের কখনোই প্রথম সংস্থানের হেতুবাক্য বা আশ্রয় বাক্য হতে পারে না। এরপর দ্বিতীয় প্রশ্ন, প্রমাণ করো একটি আশ্রয় বাক্য নন্নর্থক হলে সিদ্ধান্ত অবশ্যই নন্নর্থক হবে। এরপর 4 নম্বর প্রশ্ন, টিকা লেখো চতুষ্পদ ঘটিত দোষ। এই 3টি প্রশ্নই যদি তোমরা খুব ভালো করে পড়ো 3 মার্কের জন্য হয়ে যাবে। এই অধ্যায় থেকে আর কিছু প্রশ্ন পড়তে লাগবে না। এরপর আমরা দেখে নেব এই অধ্যায় থেকে 6 নম্বরের বড় প্রশ্নের জন্য যে প্রশ্নগুলো তোমাদেরকে পড়তে হবে। প্রথম প্রশ্ন, ন্যায় অনুমান কাকে বলে, এর বৈশিষ্ট্যগুলি লেখো। দ্বিতীয় প্রশ্ন, নিরপেক্ষ ন্যায়ের সংস্থান বলতে কী বোঝায়, উদাহরণসহ নিরপেক্ষ ন্যায়ের বিভিন্ন সংস্থানের পরিচয় দাও। এই 2টি প্রশ্নই তোমরা 6 নম্বরের বড় প্রশ্নের জন্য খুব ভালো করে পড়ে রাখো। এরপর দেখে নেব 7ম অধ্যায়, যৌগিক যুক্তি, কাল্পনিক ও বৈকল্পিক। এই অধ্যায় থেকে আমরা পরপর প্রশ্নগুলো দেখে নেব, গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখে নাও। 2 নম্বরের প্রশ্নের জন্য মাত্র 2টি প্রশ্ন, খুব ভালো করে পড়ো। প্রথম প্রশ্ন, কাল্পনিক নিরপেক্ষ ন্যায় কয় প্রকার ও কি কি। এরপর দ্বিতীয় প্রশ্ন, বৈকল্পিক ন্যায় কাকে বলে, বৈকল্পিক ন্যায় কয় প্রকার ও কি কি। এই 2টি প্রশ্ন 2 মার্কের জন্য ইম্পর্টেন্ট রয়েছে। এরপর আমরা দেখে নেব প্রশ্নের মান 3 নম্বরের জন্য যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে এই অধ্যায় থেকে। প্রথম প্রশ্ন, যুক্তির বৈধতা বিচার করো। যদি লক বস্তুবাদী হন তবে তিনি দার্শনিক, লক দার্শনিক, সুতরাং তিনি বস্তুবাদী। এবার দ্বিতীয় প্রশ্ন, মিশ্র কাল্পনিক ন্যায়ের এমটি আকারের একটি দৃষ্টান্ত দাও। এরপর 3 নম্বর প্রশ্ন, যুক্তিটির বৈধতা বিচার করো। হয় পাখিটির কাক অথবা কোকিল, পাখিটি কাক নয় কারণ পাখিটি কোকিল। এই 3টি ইম্পর্টেন্ট রয়েছে, খুব ভালো করে দেখে রাখবে। এরপর আমরা এই অধ্যায় থেকে 6 নম্বরের জন্য যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে দেখে নেব। প্রথম প্রশ্ন, কাল্পনিক নিরপেক্ষ ন্যায়ের প্রকারভেদ উদাহরণসহ লেখো। এই প্রসঙ্গে কাল্পনিক নিরপেক্ষ ন্যায়ের বৈধতার নিয়ম ও নিয়ম ভঙ্গজনিত দোষের নাম লেখো। ভীষণ সাজেস্টিভ প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর দ্বিতীয় প্রশ্ন, প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় ও বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের মধ্যে পার্থক্যগুলি আলোচনা করো। খুব ভালো করে পড়বে। এরপর আমরা দেখে নেব 8ম অধ্যায়, ভারতীয় নীতিবিদ্যা। এখান থেকে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে পরপর মাত্র কয়েকটি প্রশ্ন দেখে নেব। প্রথমে 2 মার্কের জন্য মাত্র 4টি প্রশ্ন দেখে নেব। প্রথম প্রশ্ন, ভারতীয় নীতিবিদ্যার মূলে কোন গ্রন্থ রয়েছে এবং কেন। দ্বিতীয় প্রশ্ন, ভারতীয় নীতিশাস্ত্রে চিত্তশুদ্ধি বলতে কি বোঝানো হয়েছে। এরপর 3 নম্বর প্রশ্ন, ভারতীয় নীতিবিদ্যার কয়েকটি বৈশিষ্ট্য লেখো। এরপর 4 নম্বর প্রশ্ন, শ্রেয় বলতে কি বোঝো। 4টি প্রশ্ন গুরুত্ব সহকারে দেখে রাখো 2 নম্বরের জন্য। এরপর দেখে নেব 3 নম্বরের জন্য মাত্র 3টি গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম প্রশ্ন, ভারতীয় নীতিশাস্ত্র কি জীবনমুখী, উভয়ের সাপেক্ষে যুক্তি দাও। দ্বিতীয় প্রশ্ন, ভারতীয় নীতিতত্ত্বে কর্মবাদ ও নৈতিকতার সম্পর্ক সংক্ষেপে আলোচনা করো। এরপর 3 নম্বর প্রশ্ন, বেদ হল ভারতীয় নীতিবিদ্যার আকার গ্রন্থ, ব্যাখ্যা করো। এরপর প্রশ্নের মান 6, মাত্র একটি প্রশ্ন গুরুত্ব সহকারে দেখে রাখো। ভারতীয় নীতিবিদ্যার স্বরূপ আলোচনা করো। প্রশ্নটি গুরুত্ব দিয়ে পড়বে। এই ছিল একাদশ শ্রেণীর 2য় সেমিস্টার পরীক্ষার জন্য দর্শন তথা ফিলোসফি বিষয়ে একটি
পূর্ণাঙ্গ সাজেশন। এই একটিমাত্র ভিডিও থেকে তোমরা 2 মার্কের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো জানতে পারলে, 3 মার্কের জন্য কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট রয়েছে সেটা জানতে পারলে, পাশাপাশি 6 নম্বরের বড় প্রশ্নের জন্য কোন প্রশ্নগুলো পরীক্ষাতে আসতে চলেছে সেটা তোমরা জানতে পারলে। সো ভিডিওটি কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও। আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।